পার্টিটা করেছি আমি দল গুছিয়েছি, আমি কাজটা করছি। তো ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, আছে, থাকবে। ঠিক এই মুহূর্তে গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। দীর্ঘ 16টি বছর ধরে ফ্যাসিস্টের শাসন চলেছে, নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত। কিন্তু শুধুমাত্র এই শর্তে নির্বাচন পিছিয়ে থাকবে, বিষয়টি এমন নয়। নতুন রাজনীতির সমীক্ষায় কতটা এগিয়েছে বাংলাদেশ? জনগণের প্রত্যাশা আর চাওয়া পাওয়ার কতটা প্রতিফলন ঘটেছে অভ্যুত্থানে? রাজনীতিতে নেতা জনগণের সম্পর্কের কতটা দূরত্ব কমলো, কি পেল বাংলাদেশ? এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা বার্তা 24 এর বিশেষ আয়োজনে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে গণ অধিকার পরিষদের সাবেক উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম। আর আলোচনার পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো রাজু আহমেদ। বার্তা 24 এর বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। ফাতিমা তাসনিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমেই আপনার ব্যক্তিগত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে ফাতিমা তাসনিম নিজের ফেসবুক পোস্ট করেছেন, এর আগে গত 13 এপ্রিল পদত্যাগ পত্র জমা দিয়েছেন গণ অধিকার পরিষদে। আর সবকিছু মিলে ভালোই ছিলেন গণ অধিকারে, যেমনটি এখন পর্যন্ত দেখা। নতুন দলে যাওয়ার প্রয়োজন কেন বোধ করছেন? দেখুন, স্রোতের বিপরীতে দীর্ঘ 7 বছর ধরে আমাদের আন্দোলন সংগ্রাম। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতা ধরে আমার রাজনীতিতে প্রবেশ। হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদে একেবারেই প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্বটি আমারও ছিল। এবং আমি নীতি নির্ধারণী ফোরামে ছিলাম, উচ্চতর পরিষদের সাবেক সদস্য। সেই জায়গাটা থেকে আসলে একেবারে সাধারণ মানুষের কাছে প্রতিটি ঘরে ঘরে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দিয়েছি। এই 7 বছরের আমার যে অভিজ্ঞতা, আমার যে অর্জন, আমার যে নেতৃত্ব তৈরি হয়েছে, সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আরো বড় পরিসরে সেটি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত। দলের ভিতরে কোনো অসন্তুষ্টি আছে কিনা বা দলীয় কোনো কোন্দল ছিল কিনা আপনার ছেড়ে আসার পিছনে? দেখুন, একটি পরিবারে 5 জন ভাই বোন থাকলে মতবিরোধ, মত পার্থক্য থাকবে। প্রতিটি পরিবারেরই এটি একটি অংশ। তো ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, আছে, থাকবে। সে বিষয় নিয়ে আমি কন্ট্রোভার্সি তৈরি করতে চাই না। অনেস্টলি স্পিকিং, ঠিক এই মুহূর্তে গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। ফাতিমা তাসনিম খুব কাছ থেকে বিগত সরকার রাজনীতি দেখেছেন, গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, 7 বছর যদি বলতে চাই মাঠ থেকে লড়াই করেছেন। সেই জায়গা থেকে এই নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানকার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা বা কেমন দেখছেন বাংলাদেশ? নিশ্চয়ই পার্থক্য আছে, তবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, খুবই আশাবাদী আমি। বর্তমানে যিনি আমাদের একেবারেই প্রফেসর ডক্টর ইউনূস, যিনি আমাদের এখন রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, আসলে তার চমৎকার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে একেবারে দুর্বার গতিতে। তার যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, তার যে ওয়ানার, সবকিছু মিলিয়ে প্রাউড ফিল করছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের খুবই আমি আশাবাদী এবং ভালো কিছু অপেক্ষা করছি। তবে দীর্ঘ 16টি বছর যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি পরিবর্তন আসছে, এখনকার রাজনীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখছি। সেটি আপনি যদি আমার কাছে নেতিবাচক জানতে চান, আমি সেটি বলতে প্রস্তুত। যদি পজিটিভ কিছু জানতে চান, সেটি বলতে প্রস্তুত। বিগত সময়ে দেখেছি চাঁদাবাজি, নিত্যপণ্যের দামের যে ব্যাঘাত বা যে জর্জরিত অবস্থা মানুষের, সেই চিত্রের কি কোনো পরিবর্তন হলো কিনা? দেখুন, বাংলাদেশে 2টি বৃহত্তম রাজনৈতিক দল রয়েছে, আপনি স্বীকার করুন বা না করুন। তো সেই জায়গাটা থেকে আসলে তাদের এত বড় দল এবং দলের যে প্রধান, তিনি দেশের বাইরে থাকার কারণে হয়তোবা তৃণমূল বা একেবারেই সর্বনিম্নে যে নেতাকর্মী, তাদেরকে কন্ট্রোল করাটা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের 16 বছরের একটা পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে তাদের নানা ধরনের চাহিদা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা থেকে কিছু কিছু জায়গায় আমরা অসঙ্গতি দেখছি। আগের কার্যক্রমই চলছে, কিন্তু আসলে মানুষগুলো পরিবর্তন হয়েছে। আর বিগত 16 বছরের ফিরিস্তি তো আপনাদের কাছে আছে। বলতে চাচ্ছেন নেতা বদলালেও প্রথা বদলায়নি? কিছুটা সিমিলার। ধন্যবাদ আপনাকে। আমরা আর একটু জানতে চাই, নতুন রাজনৈতিক দলের খুব সম্ভবত সদস্য সচিব পদে আপনি আসছেন এবং আহ্বায়ক হিসেবে রফিকুল আমিন, কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছেন, বিশেষ করে ডেস্টিনি নিয়ে মানুষের একটি যদি বলতে চাই অভিযোগ রয়েছেন, মানুষের টাকা আত্মসাতের একটি অভিযোগ রয়েছে। তো সেই মানুষটির সাথে রাজনীতিতে আসছেন, সেদিক থেকে
অতীতের এই প্রভাবগুলো রাজনৈতিক দলে পড়বে কিনা কি মনে করেন? আমি মনে করি প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে, আর এটি মহামান্য আদালতের কাছে বিচারাধীন অবস্থায় আছেন। তিনি তাকে জামিন দিয়েছেন এবং এটি বিচার প্রক্রিয়াধীন। আমি কোনো মন্তব্য করে বিচারিক কাজে ব্যাঘাত ঘটাতে চাচ্ছি না। নতুন দলের নাম কি আমরা জানতে পারবো কিনা এই মুহূর্তে? আমরা নতুন দলের আত্মপ্রকাশের জন্য আগামী 17 এপ্রিল আমরা শেরাটনে একটি আয়োজন করেছি। আপনাদের সকল মিডিয়া হাউসকে দাওয়াত করেছি। সকাল 10টায় আমরা সেটি ঘোষণা করব। আমাদেরকে এই মুহূর্তে এটা ডিসক্লোজ করতে পারছি না, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাই যে নতুন দলের, আমরা কিছুদিন আগে দেখেছি এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল এসেছে। আপনারা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন, তাদের একটা এজেন্ডা আছে। আপনাদের দলের কোন শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছেন বা কোন এজেন্ডা আছে কিনা এই মুহূর্তে? দেখুন, এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন অলংকার হিসেবে, আহ্বায়ক হিসেবে আছেন। মূলত পার্টিটা করেছি আমি দল গুছিয়েছি, আমি কাজটা করছি। এখানে একেবারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে শুরু করে আমি কৃষক পর্যায়ের লোক রেখেছি এবং যিনি দিনমজুর তাকেও আমি রেখেছি। আহ্বায়ক কমিটিটা আমি করেছি। তো আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা করেছি, কিন্তু আমি সকলের প্রতিনিধিত্ব রেখেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সকলের প্রতিনিধিত্ব আমি এখানে রেখেছি এবং আগামীতে এদেরকে নিয়েই আমি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। তো সেক্ষেত্রে এখানে যে সবাই এলিট শ্রেণী তাও না, আর একেবারে যে এখানে সবাই অজ্ঞ মূর্খ তাও না। এখানে সকলের সমন্বয়ে আমার কমিটিটা রেডি হয়েছে। রাজনীতিতে জোট সংস্কৃতি চলছে। একই সঙ্গে যদি বলতে চাই যে বিভিন্ন নতুন রাজনৈতিক দল তারাও জোটের বিষয়ে একমত রয়েছে। আপনারা কি কোনো জোট করবেন কিনা বা করলেও কাদের সঙ্গে জোট করতে চান, এরকম কোনো চিন্তা আছে কিনা? আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আমার পার্টি সিদ্ধান্ত নিবে যে জোট করলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে নাকি এককভাবে 300 আসনে প্রার্থী দিলে ভালো হবে। তবে অ্যাজ এ পার্টির সেক্রেটারি হিসেবে আমি আগামী 300 আসনে প্রার্থী দিব, আর সেই আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি। বাট বৃহত্তম স্বার্থে যদি সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হয় সেটি করতে আমরা প্রস্তুত। 300 আসনে প্রার্থী দেওয়ার মতো এইরকম সমর্থন বা জনগোষ্ঠীর যে জনসম্পদ বলা চলে, যে একটা দলের যে মূল যে যদি বলতে মূলধন নাগরিক সম্পৃক্ততা, সেটি মূলত আছে কিনা আপনাদের? সেটি আমরা প্রমাণ করব আমাদের দলের আত্মপ্রকাশের পরে। আমরা অগ্রিম আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটি সমাবেশ করতে চাচ্ছি এবং সেখানে আমরা প্রমাণ করতে চাই যে আমার নতুন পার্টি যেটি আগামীকালকে লঞ্চ করতে চাচ্ছি, তো আমার সেই সক্ষমতা আছে কিনা সেটি আপনারা দেখে নেবেন। সংস্কার চলছে এবং রোডম্যাপের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে। সংস্কার নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা, বিশেষ করে আপনার ব্যক্তিগত কোনো মতামত আছে কিনা? অবশ্যই আছে। দেখুন, 16 বছরে জঞ্জাল 6 মাসে তো শেষ হবে না নিশ্চয়ই। এটা ছোট একটা বাচ্চা, সেও সেটা বুঝে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় সংস্কার চলছে, চলুক। দীর্ঘ 16 বছর যেহেতু রাজনীতি হয়নি, দেশের মানুষ যেহেতু রাজনীতি করার বা যেহেতু নির্বাচন হয়নি, নির্বাচন কিংবা রাজনীতি করার যেহেতু প্রেক্ষাপট তৈরি করতে পারেনি, আমার মনে হয় আরো কিছুটা দিন ধৈর্য ধরা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার একটু কাজ করার সুযোগ দেওয়া উচিত। এই বিজ্ঞ মানুষটা, উনি একেবারে আন্তর্জাতিক খ্যাত একজন নোবেল লরিয়েট এবং সম্মানী মানুষ। ওনাকে সম্মানটা দেওয়া উচিত এবং ওনাকে কাজ করার স্পেস দেওয়া উচিত এবং প্রতিটি রাজনৈতিক দলের ওনার সাথে আসলে কোঅপারেট করা উচিত, ওনাকে কোনো ব্লেম না দিই আমরা। উনি অরাজনৈতিক ব্যক্তি হয়েও যেভাবে করে সামলাচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং সংস্কারের কথা যদি বলেন, বিশেষ করে ওনার সমালোচনা যদি করতে বলেন, তাহলে আমি বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমার অনেক 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 অভিযোগ রয়েছে এবং তার এই যে পুলিশ প্রশাসন এবং যে অন্যান্য যে ডিটেকটিভ ব্রাঞ্চগুলো যে ফাংশন করছে না, ধর্ষণ হচ্ছে, লুট হচ্ছে, গুম হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। এইটা কেন? আমরা তো তাদেরকে বেতন দিচ্ছি,
জনগণের পয়সা, আপনার পয়সা, আমার পয়সা দিয়েই বেতন দিচ্ছি, তাহলে আমার সাধারণ জনগণ কেন জীবনে নিরাপত্তা পাবে না? আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে, সবকিছুই ঠিক আছে, আমি বেঁচে না থাকলে আমার এই সৌন্দর্য, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এগুলো দিয়ে কি হবে? তো আগে আমার জীবনের নিরাপত্তাটা দরকার। অতএব আমি মনে করব স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটু কঠোর হওয়া উচিত এবং আরো কিছু ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা করা উচিত, নতুন কিছু সংযোজন বিয়োজন করা উচিত, অফিসারদের মধ্যে রদবদল করা উচিত এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি বৈঠক করেছেন এবং তারা একটি রোড ম্যাপ চেয়েছেন নির্বাচনের, একই সঙ্গে জামায়াত সরকারের রোড ম্যাপে সন্তুষ্ট নন বিএনপি এবং আজকে স্পষ্টভাবে বলেছেন যে তারা তাদের ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক হচ্ছে সেখানে তারা সন্তুষ্ট নন। মূলত তারা নির্বাচন চাচ্ছে, এনসিপি চাচ্ছে আওয়ামী লীগের বিচার হওয়ার পরে মূলত নির্বাচন আসুক। সেদিক থেকে যেহেতু নতুন রাজনৈতিক দল হিসেবে আপনারা আসছেন, আপনাদের দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটা কি? নির্বাচনের বিষয়টা হচ্ছে গিয়ে মানুষের জীবনে নির্বাচনটা প্রয়োজন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিশ্চয়ই নির্বাচন প্রয়োজন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত প্রতিনিধি যাবে, এটা রাজনৈতিক দলের একজন মেম্বার হিসেবে, কর্মী হিসেবে, নেতা হিসেবে সেটা সকলেরই চাওয়া, আমারও চাওয়া। কিন্তু এখানে প্রেক্ষাপট ভিন্ন। যেহেতু দীর্ঘ 16টি বছর ধরে ফ্যাসিস্টের শাসন চলেছে, অনেক অনিয়ম, অত্যাচার এবং সাধারণ মানুষের প্রতি জুলুম চলেছে, ইভেন মিডিয়ার উপরেও কিন্তু একটি খর্ব নেমে এসেছিল। তো সব জায়গা থেকে আসলে নানা ধরনের যে অন্যায় অত্যাচার, নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত। এটি অবশ্যই এটা আদালত বিচার করবেন, কিন্তু শুধুমাত্র এই শর্তে নির্বাচন পিছিয়ে থাকবে বিষয়টি এমন নয়। আদালতের কাজ আদালত করবে, অন্তর্বর্তী সরকারের কাজ অন্তর্বর্তী সরকার করবে। নির্বাচনের সময় আসলে নিশ্চয়ই নির্বাচন দেবে। জনগণ কি চায়, জনগণের কাছে জনমত নেওয়া হোক। জনগণের কাছে যতটুকু আমি জনমত দেখেছি, 75% মানুষ নির্বাচন চাচ্ছেন না আপাতত। তারা চাচ্ছেন এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই উপদেষ্টা মণ্ডলী কাজ করুক। আমরাও সেটাই চাচ্ছি। সম্প্রতি যে মব জাস্টিসের ঘটনা ঘটছে যে এবং আজকেও হচ্ছে, যে আমি যদি জানাতে চাই আপনাকে, আজকে প্রায় সারাদিনেই মহাখালী সড়ক অবরোধ ছিল 7 রাস্তা মোড়ে। সেই জায়গা থেকে এই যে মানুষের ভোগান্তির রাজনীতি, সেদিক থেকে আপনারা কতটা সচেতন থাকবেন? এই ব্যাপারটা আমি আপনি খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমি একেবারেই মতবিরোধ। জানমাল মানুষের ক্ষতি করে কিংবা সাধারণ যাত্রীদের বা সাধারণ মানুষের, নাগরিকের জীবন সময়টাকে অপচয় করে মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতিটা বোধহয় আমরা করব না। এবং এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমাদের বেসিক্যালি কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না, আমাদের হচ্ছে গিয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়াই, আমাদের হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা সেই জায়গাগুলোকে ফাংশন করব, সেই জায়গাগুলোতে আমরা কাজ করব। কিন্তু মানুষের এই যে মব জাস্টিস, এটা একেবারেই সমর্থন করি না আমি, এবং এটা খুবই একটা বাজে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষকে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। সে যদি অপরাধ হয় আপনি প্রশাসনের কাছে দিতে পারেন, আদালত তার বিচার করবেন। সব কাজ যদি আপনি করেন তাহলে তার অপরাধটা তো আপনিও করছেন, একই অপরাধে আপনিও অপরাধী। অতএব এটা আসলে পরিহার করা উচিত এবং খুব শক্তপোক্তভাবে যারা এগুলো করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তী অনুষ্ঠানে আরো কাউকে নিয়ে বসবো। ততক্ষণে তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।